চীনের সিচুয়াং প্রদেশে 5.1 মাত্রার ভূমিকম্প, ফের হরপা বানের অ্যালার্ট নেপালে। জানিয়ে রাখবো, চীনের সিচুয়াং প্রদেশে 5.1 মাত্রার ভূমিকম্প এবং আবারও হরপা বানের অ্যালার্ট নেপালে জারি করা হয়েছে। এবং এই মুহূর্তে যারা নিচের অর্থাৎ এই মুহূর্তে যারা তাদেরকে সেফ জায়গায়, সেখানকার মানুষদের সেফ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সতর্ক করেছে প্রশাসন। চীন সীমান্তে একটি হিমবাহ হ্রদে জল বাড়ছে। এবং আবারও জানিয়ে রাখবো, চীনের সিচুয়াং প্রদেশে 5.1 মাত্রার ভূমিকম্প, ফের হরপা বানের অ্যালার্ট জারি করা হয়েছে। এই মুহূর্তে আবারও হরপা বানের অ্যালার্ট জারি করা হয়েছে। এবার আগে ভাগে সতর্ক করে চীন প্রশাসন। চীন সীমান্তে একটি হিমবাহ হ্রদে জল বাড়ছে। হিমবাহ হ্রদে 30 লাখ ঘনমিটার জল জমে রয়েছে। আগামী 3 দিনের মধ্যেই ভেঙে পড়তে পারে সেই হ্রদটি, যার ফলে ফের একবার প্লাবিত হতে পারে নেপাল। এবং আগে ভাগেই সতর্ক করে চীন প্রশাসন। 1 সেপ্টেম্বর নাগাদ জলের প্রবাহ সর্বোচ্চ পৌঁছতে পারে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চীনের একটি উদ্ধারকারী দলের আকাশ পথে ফুটেজ সংগ্রহ, যেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চীনের একটি উদ্ধারকারী দলের আকাশ পথে ফুটেজ সংগ্রহ, তাতেই ভয়ঙ্কর ওই হিমবাহ হ্রদটির অবস্থান ধরা পড়েছে। এই মুহূর্তে যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই যে বিষয়ে কাঠমান্ডুকে সতর্ক করেছে বেজিং। নদীর তীরবর্তী বাসিন্দাদের দূরে থাকার পরামর্শ সরকারের। ফটেকশি, ত্রিশুলি ও নারায়ণী পাড়ের বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। নেপালে ফের বড় হরপা বানের আশঙ্কা। এবার আগে ভাগে সতর্ক করে চীন প্রশাসন। চীন সীমান্তে একটি হিমবাহ হ্রদে জল বাড়ছে। হিমবাহ হ্রদে 30 লাখ ঘনমিটার জল জমে রয়েছে। আগামী 3 দিনের মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদটি, যার ফলে ফের একবার প্লাবিত হতে পারে নেপাল। 1 সেপ্টেম্বর নাগাদ জলের প্রবাহ সর্বোচ্চ পৌঁছতে পারে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী। চীনের একটি উদ্ধারকারী দলের আকাশ পথে ফুটেজ সংগ্রহ, তাতেই ভয়ঙ্কর একটি হিমবাহ হ্রদটির অবস্থান ইতিমধ্যেই ধরা পড়েছে। ইতিমধ্যে সে বিষয়ে কাঠমান্ডুকে সতর্ক করেছে বেজিং। নদীর তীরবর্তী বাসিন্দাদের দূরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। ফটেকশি, ত্রিশুলি ও নারায়ণী পাড়ের বাসিন্দাদের পরামর্শ। এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর এটাই, নেপালে ফের হরপা বান, বড় হরপা বানের আশঙ্কা এই মুহূর্তে। এবং এবারে আগে ভাগেই সতর্ক করে দিয়েছে চীন প্রশাসন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমার সহকর্মী, আমাদের এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর, এই মুহূর্তে আবারও একটা বড় হরপা বানের আশঙ্কা এই মুহূর্তে জারি করা হয়েছে। তবে প্রশ্ন হলো, এবারে যদি আবারও হরপা বান আসে, সেক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এবং এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে? দেখো, প্রথমে যেটা দেখাতে চাইবো আমি একটু আমার দর্শকদের, যে গ্লেসিয়ার্সের ভিজুয়াল আমাদের সামনে এসছে, সেই গ্লেসিয়ার্সের ভিজুয়ালটা দেখলে বুঝতে পারা যাচ্ছে যে কতটা ভয়াবহ এবং কতটা ভয়ঙ্কর। তার কারণ চীনের হেলিকপ্টার থেকে এই গ্লেসিয়ার্সের ভিজুয়ালটাকে নেওয়া হয়েছে এবং এই ছবি দেখলেই আমরা বুঝতে পারছি যে কিভাবে গলছে। এবং গতকালকেও আমরা যেটা বিশ্লেষণ করেছিলাম, গতকালকেও যেটা আমরা দেখিয়েছিলাম, যে হরপা বান নেপালে ধেয়ে এসেছে বা নেপালের উপর আছড়ে পড়েছিল, সেই হরপা বানের রং কিন্তু একেবারে কালো এবং কাদামাক্ত ছিল। এবং সেটা যে কতটা ভয়াবহ ছিল সেটা এই দৃশ্য দেখলেই বোঝা যাচ্ছে। আমি যদি এবার গ্লেসিয়ার্সের ছবিটাতে আরেকবার একটু যাই, তাহলে বুঝতে পারবো যে কেন কালো। দেখো, পরিষ্কার দেখা যাচ্ছে ওপরটা কিন্তু কালো। অর্থাৎ গতকালকে আমরা যেটা বলছিলাম যে এই গ্লেসিয়ার্স কিন্তু দীর্ঘ কয়েকশো বছর ধরে জমা হয়েছে সেখানে। এর মধ্যে কাদা, মাটি সমস্ত কিছু রয়েছে। আর এই সবটা নিয়েই কিন্তু নেপালের ওপর আছড়ে পড়েছিল এখান থেকে। এইবার যেটা আশঙ্কা করা হচ্ছে, ইতিমধ্যে এই ছবি প্রকাশ্যে আসার পর এবং দেখানোর পর যেটা দেখা যাচ্ছে যে
বেরিয়ার হ্রদ ভেঙে গেলে তিব্বতের গিরং পোর্ট এবং নেপালের ভটিকেশি এবং ত্রিশল নদী অববাহিকায় দ্বিতীয়বার কিন্তু পড়তে পারে। আমি একটু ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করব গিরং পোর্ট। এই গিরং পোর্টটাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে গিরং টাউন এবং এর পাশেই কিন্তু রয়েছে গিরং পোর্ট এবং গিরং যে গ্লেসিয়ার্স, সেই গ্লেসিয়ার্স রয়েছে। এই এই হচ্ছে তার জায়গা যেখানে গ্লেসিয়ার্স রয়েছে বলে আমরা জানতে পারছি। এবং সেখানটায় যদি আমরা এই কাজটা দেখার চেষ্টা করি তাহলে দেখব যে এই হচ্ছে সেই গ্লেসিয়ার্স কান্ট্রি। এইখানটায় কিন্তু এই দেখো ম্যাপেই বোঝা যাচ্ছে যে এখানে যে ছোট ছোট হ্রদগুলো তৈরি হয়ে রয়েছে, এই ছোট ছোট হ্রদগুলোই কিন্তু একটা সময় মারাত্মক আকার ধারণ করছে। তার কারণ গত যে হরপা বানটি ইতিমধ্যেই নেপালে নেমেছে, সেই নেপালে নামার আমি যদি একটু দেখার চেষ্টা করি যে নেপালে নামার যে প্রসেস এবং এই একেবারে নিচের দিকে নামলেই কিন্তু একদম নেপালে ঢুকে পড়ছে। অর্থাৎ আমরা যে আশঙ্কা করা হচ্ছে যে নতুন করে ফের একবার এই হিমবাহ গলা শুরু করেছে বা সেখানে বিপুল পরিমাণ জলরাশি জমা হয়েছে এবং ক্রমাগত সেটা বাড়ছে এবং এটা যদি আগামীতে ভেঙে যায় তাহলে কিন্তু ফের একবার একটা হরপা বান নেপালের মধ্যে ধেয়ে আসতে পারে। চীন এক্ষেত্রে একটু আগাম সতর্ক করেছে। আগের বার চীন কোনো সতর্ক করেনি বলে যে অভিযোগ উঠছে, সেই অভিযোগকে যেমন চীন একদিকে খণ্ডন করছে, আবার তার পাশাপাশি এই দ্বিতীয়বারের ক্ষেত্রে তারা আবার ঠিকই ভাস্কর। তবে এই মুহূর্তে একটা বড় প্রশ্ন যে এই হরপা বান যদি আবারও আসে তাহলে কোন কোন এলাকা সবথেকে ঝুঁকিতে রয়েছে? দেখো যে ভোটাকেশি নদী, যেটা আমি বলছিলাম যে ভোটাকেশি নদীতেই কিন্তু বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ প্রদীপ্ত ঘোষাল। প্রদীপ্ত বাবু, আপনাকে স্বাগত। ভাস্কর, তোমার প্রশ্ন। প্রদীপ্তদা, গতকালকেও আমি আপনার সঙ্গে কথা বলছিলাম ঠিক এই সময়ে। আপনি গতকালকেও যে হিমবাহের কথা বলছিলেন বা এই গ্লেসিয়ার্স গলে যাবার যে কথা বলছিলেন এবং যেটা বলছিলেন যে বছরের পর বছর ধরে এখানে গ্লেসিয়ার্সগুলো জমা হয়েছে এবং যার কারণে সে কালো দৃশ্য আমরা আজকে কালকে রাত্রের দিকে যে ভিজুয়াল আমাদের হাতে এসেছে সেখান থেকে কিন্তু আমরা একটা পরিষ্কার চিত্র দেখতে পাচ্ছি। আপনাকেও দেখাতে পারবো যে এই একেবারে দেখুন কালো অবস্থা গ্লেসিয়ারের, একেবারে ওপরে টপ ভিউজ, হেলিকপ্টার থেকে নেওয়া হয়েছে এই ভিজুয়াল। একেবারে পুরো কালো অবস্থায় রয়েছে এবং জল হু হু করে নামছে এবং এটা এখন যেটা বলা হচ্ছে যে একটি হ্রদের মধ্যে প্রায় কয়েকশো গ্যালন জল ইতিমধ্যে জমে হয়ে রয়েছে এবং সেটা আগামীতে ভেঙে পড়তে পারে। ভেঙে পড়লে একটা আবার হরপা বানের মানে পরিস্থিতি তৈরি হতে পারে। কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? ব্যাপারটা হচ্ছে যে এই যে হিমবাহ যেটার থেকে ভেঙেছে, সবাই যেটা প্রেডিক্ট করছে এখন কনফার্মডই হয়ে গেছে, সেটা হচ্ছে যে ওই হিমবাহটার হাফটা ভেঙেছে, বাকি হাফটাও ভালনারেবল হয়ে রয়েছে। সুতরাং ওইটাও ভাঙবে, ওটাও থাকবে না। আগেরটা ভেঙে প্রায় 1000 ফুট নিচে পড়েছিল, তারপরে তার থেকে রিপুল এফেক্ট তৈরি হয়। সেখানে খালি জল নয়, তার সঙ্গে আরো অন্যান্য যত আছে সবকিছু আশেপাশে যেখানে ভেঙেছে, যেখানে ভেঙে পড়েছে সেখানকার আশেপাশের, মানে এটা একটা রিপুল এফেক্ট তৈরি হয়ে একটা একত্রিত হয়ে ওটা পুরোটা আসে। এই সেম জিনিসটা আবার রিপিটেড হতে পারে, এটা কোনো হতে পারে না। আমাদেরকে ধরে নিতে হবে একটা প্রবাবিলিটি বা চান্স যদি দিতে হয়, এটা হাইয়েস্ট প্রবাবিলিটি রয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে সবচেয়ে বেশি গন্ডগোলের। এই আগেরটাতে যতটা স্লাজ, এই যে মাটি দেখবেন 8 ফুট 10 ফুট, কোনো 15 ফুট 20 ফুট অব্দি মাটি জমে গেছে এই অববাহিকাতে এবং সেটা অনেক নিচ অব্দি এসছে এবং সেটা আরো ক্যারি করবে। জল যত আসবে তার সঙ্গে সঙ্গে সেটা ক্যারি করতে করতে আসবে, ভারতবর্ষেও ঢুকে যাবে। তো সুতরাং এই যে জমে গেছে, এতে কি হয়েছে, রিভার বেডটা তো উঁচু হয়ে গেছে। এই রিভার বেডের ওপর দিয়ে, তার মানে যখন এর পরের জলটা আসবে সেটা কিন্তু তার ওপর দিয়ে আসবে। তো সুতরাং এখানে এটা ডাবল এফেক্ট, মানে এই নিচের যে স্লাজটা এখন কাটার সুযোগ হলো না, কারণ হচ্ছে এই পরের জলটা এরে হয়তো কিছুটা তার সঙ্গে বেরোবে, আবার কিছুটা তার উপরও পড়বে। এটার মধ্যে কতটা স্লাজ আসবে সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ সেই জলটা কিরম ধরনের আসবে। আরেকটা হচ্ছে যে এই উঁচু হয়ে যাওয়া নদী, তার ওপর দিয়ে যখন এই জলটা যাবে তখন সেটা আরো উঁচু দিয়ে যাবে। এইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। মানুষ এটা নিয়ে কথা বলছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই এক্সপেক্ট করতে হবে
জলটা কিন্তু যদি আগের বার 15 ফুট উঁচু হয়ে থাকে, এবার কিন্তু নিচে 15 ফুট আরো জমে আছে, তার উপর দিয়ে জল যাবে, তখন আরো 15-30 ফুট হয়ে যাবে। একেবারেই যেটা প্রত্যেক আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা বলা হচ্ছে যে গিরং শহর, নেপালের যে গিরং পোর্ট, এই গিরং পোর্ট এবং নেপালের ভোটাকেশি ও ত্রিশূলী নদী, এই জায়গাটি এফেক্টেড হতে পারে এই দ্বিতীয়বার যদি এই গ্লেসিয়ারটা ভেঙে যায় বা এই পরিস্থিতি তৈরি হয়। আপনি যেটা বলছেন, তাহলে সেক্ষেত্রে যে জায়গা দিয়ে জলটা অতিবাহিত হয়েছে সেই জায়গাটা দিয়ে দ্বিতীয়বারই জলটা যাবে। 3টে সিস্টেম দিয়েই এসছে আমাদের ত্রিশূলীর যে তিনটে নদীর সিস্টেম, সেটা দিয়ে এসছে, এবং আলটিমেটলি আমাদের যে গন্ডক যে নদীটা যেটা আমাদের এসে ভারতবর্ষে ঢুকেছে, সেটা দিয়েই মানে পুরো ব্যাপার সেই সিস্টেমটা দিয়েই আবার জলটা আসবে। নতুন করে সে তো আর রাস্তা তৈরি করবে না, সুতরাং ওই রাস্তা দিয়েই আসবে। কিন্তু আমি যেটা বললাম যে এখন কনসার্নটা অন্য, এখন কনসার্নটা হচ্ছে এখন দেখুন মানুষ তো ওই নদীর আশপাশ থেকে সবই সরে গেছে, নয় ভেঙে গেছে, নয় ইয়ে হয়ে গেছে, এখন আগে থেকে জানতে পারছে। আমি ধরে নিলাম মানুষের ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু অ্যাসেটসের ক্ষয়ক্ষতি হওয়ার আরো চান্স আছে। তার কারণ হচ্ছে যে নদীর জলটা কিন্তু আরো অনেক ওপর দিয়ে আসবে, সেই জলটা কিন্তু মানে যেই লেভেল অবধি ডিস্ট্রাকশন হয়েছিল তার পরের লেভেলটা অবধি হতে পারে। এইটা কিন্তু আমাদেরকে ফ্যাক্টর ইন করতে হবে। যারা ওখানে দেখুন সায়েন্টিস্ট যারা আছে তারা তো নিশ্চয়ই এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করছেন, আশা করছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে মানুষকেও সচেতন হয়ে আরো ইভাকুয়েশন জোনটা বাড়িয়ে নিতে হবে। তারা যদি আজকে যে মানে যে হাইটে রয়েছে আশপাশে, তার থেকে আরো উঁচু হাইটে তাদেরকে সরে যেতে হবে, বা ওই পার্টিকুলার চ্যানেলটাকে সরিয়ে ফেলতে হবে। দেখুন জল যখন আসে না পাহাড়ি এই গ্রেডিয়েন্টে, তখন কিন্তু সে কোনো গতিপথ মানে না। একটা তো মেইন যে চ্যানেল যেগুলো আছে আপনি দেখবেন যে ছোটখাটো ঝোড়া অমুক যা যা থাকে একটা পাহাড়ের মধ্যে দিয়ে নানান জায়গা দিয়ে জল আসে, সবটা দিয়ে জল আসে। আপনি দেখলেন আপনার বাড়ির ওপর দিয়ে জলটা চলে এলো, ওটা প্রত্যেকে এলো, সেটা হচ্ছে আপনার পেছন দিকের যে পাহাড়ের যে ঢালের মধ্যে যে খাঁজ আছে সেই খাঁজটা অবধি সেই জল নিয়ে নিল। কারণ অত পরিমাণ জল সেটা যাবে কোথায়? খালি জল মানে কি, এটা তো জল শুধু নয়, এটা একটা মাস নেমে আসছে, ভেতরে সব আছে, মাটি আছে, পাথর আছে, সবকিছু আছে, বরফ গলা জল আছে, সব আছে। সুতরাং এখন কিন্তু আরেকটা লেভেল অফ মানে ইভাকুয়েশন করতে হবে। ইন্টারাপ্ট করছি, ভয়াবহতাটা এখানটা থেকে অনুমান করা যাচ্ছে, যেটা তথ্য আসছে সেখানে বলছে যে 30 লক্ষ ঘনমিটার জল নাকি ওই হ্রদটায় রয়েছে এখনো পর্যন্ত, এবং সেটা আরো বাড়ছে। ওটা 60 হয়ে যাবে, ওটা হয়তো দেখা যাবে যে 60-এ গিয়ে ওটা নিতে পারবে না, তখন ফাটবে। ব্যাপারটা হচ্ছে যে এই যে টেম্পোরারি ড্যামটা তৈরি হয়েছে, এই টেম্পোরারি ড্যামটা তো কোনো বানানো ড্যাম নয় বা প্রাকৃতিক ভাবে তৈরি, হ্যাঁ সেটা একটা ন্যাচারাল প্রসেসে এই ড্যামটা তৈরি হয়েছে। এই ন্যাচারাল প্রসেসে ড্যামটা কেউ হিসেব করতে পারবে না যে সেটা কোন অবস্থায় বাস্ট করবে। কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করবো এই জায়গাটা থেকে। গতকালকেও আপনি বলেছেন যে এই গোটা ঘটনার জন্য চীনকেও আপনিও দায়ী করেছেন। আমরা নেপালের সাংবাদিকদের একটা বিরাট অংশ তারাও চীনকে দায়ী করছে, যদিও চীন এই গোটা ঘটনার দায় কিন্তু এড়িয়ে যাচ্ছে, বলছে দায়ে এখন মানে চালাচালি না করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, চীনের কোনো দায় নেই। আমি সেই জায়গা থেকে আবারও একবার আপনাকে জিজ্ঞাসা করব যে এই গোটা ঘটনাটা যা ঘটছে, এই গোটা ঘটনাটার পেছনে গ্লোবাল ওয়ার্মিং না চীনের এই নির্মাণ কাজ যোগ্য, কোনটাকে বেশি দায়ী করবেন? গ্লোবাল ওয়ার্মিংটা কে করেছে? মানুষই তো করেছে। তো সুতরাং যদি গ্লোবাল ওয়ার্মিং হয়ে থাকে ওটা লোকালাইজ ওয়ার্মিং। ওখানে চায়না যা ওখানে শুরু করেছে এই প্রত্যেক পুরো বর্ডার দিয়ে, এবং সেগুলো প্রত্যেকটা ধরুন টিবেটিয়ান প্ল্যাটো, এই টিবেটিয়ান প্ল্যাটোটা কি? ইট ইজ আ মানে একটা জমা ফ্রস্টের একটা জায়গা, পুরোটাই বরফের তৈরি, স্তরে 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 দীর্ঘদিন ধরে জমে একটা প্ল্যাটো তৈরি হয়েছে। এটা তো পুরোটাই বরফ। ওই জন্যই তো ওরা টিবেট নিয়েছে কেন? ওরা ভেবেছিল ওই জলটাকে ওরা ইউটিলাইজ করবে। ওরা তো জলের জন্যই টিবেট নিয়েছে, এবং এই সমস্ত জায়গাগুলোর উপর কর্তৃত্ব ফলাচ্ছে। তার কারণটা হচ্ছে জল। সেই জলই যে ওদেরকে মারবে সেইটুকু ওরা মানে সেই মানে যা হয় মানুষের সেই
ওই আলিবাবা 40 চোরের একদিকে মেডক বাঁধ নির্মাণ করছে, একদিকে এই নেপালের এই একটা দিকটাতে জিনিস আমি বলি, এই মানুষের কর্মফল এমনই হয় যে আপনি আরেকজনকে ক্ষতি করার জন্য একটা কিছু তৈরি করছেন, পাস যে ক্ষতিটা হবে সেটা আপনারও হবে, ঠিক আছে না? এইটা যদি না, এই প্রিন্সিপালটা যদি না মানে তাহলে কারোর কিছু করার নেই। তো সুতরাং এই যে চীন যেটা করেছে, ওখানে যে সমস্ত নদীগুলোকে সরু করে দিয়েছে, নদীগুলোর দুপাশ দিয়ে কংক্রিট বাঁধিয়েছে, সেই কংক্রিট তো খোলামকুচির মতন উড়ে গেল। আপনি যে চেকপোস্ট বা ইয়ের কথা বলছেন, মানস সরোবর যেতে গেলে যে ফাইনাল চেকপোস্টটা পেরোতে হয় চায়নায় ঢোকাচ্ছে নেপাল থেকে, সেই চেকপোস্টটার কালকে ছবি দেখেছেন, একটা ওটা অত বড় একটা কংক্রিটের তৈরি করা একটা বিশাল জিনিস, সেটা একটা খোলামকুচির মতন উড়ে গেল, খড়কুটোর মতন একদম। হ্যাঁ, সুতরাং মানুষ কি তৈরি করবে? আজ আমাদের ধরুন এই দীঘাতে যে টন ইয়ে বানিয়েছে, কি বলে ওই দীঘার যে ফ্রন্টেজ বানিয়েছে ওই কংক্রিট দিয়ে, থাকবে নাকি? জল মনে করবে সেটাকে ভেঙে গুঁড়ো করে দেবে। মানে তো আপনি বলতে চাইছেন চীন এই জলের ওপর নিজের আধিপত্য বিস্তার করতে চাইছে এবং আধিপত্যের মধ্য দিয়েই নিচের অববাহিকায় যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে চাইছে। না, তাদেরও হবে। কারণ হচ্ছে যে কি, এই যে এই রিভার সিস্টেমটা, ধরুন পাহাড়ের ওপরে একটা রিভার সিস্টেম হয়েছে, তৈরি হচ্ছে, এগুলো প্রত্যেকটাই তো শুরু একটা পাহাড়ের ওপরের জায়গা থেকে। তো সুতরাং এই জল যখন যায় তখন পাহাড়ের এপাশেও যেরকম যায়, পাহাড়ের ওপাশেও যায়। মানে ক্ষতিটা আপনি বলছেন চীনেরও বেশ কিছুটা ক্ষতি হবে। যে 3 জন তাদের মারা গেছে, এটা কোনো ফিগার? ওদের ওই গ্যাটিং যেটা চেকপোস্টেই দেখা যাচ্ছে কয়েক হাজার লোক দৌড়চ্ছে, তারা কি বেঁচেছে নাকি? তারা প্রত্যেকেই গেছে। বেশ প্রদীপ্ত দা, আজকে আপনাকে ধন্যবাদ জানাবো এই মুহূর্তে পর্যন্ত, তার কারণ সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। খুব স্বাভাবিকভাবে এই বিপর্যয় মোকাবেলা বিশেষজ্ঞ প্রদীপ্ত দার সঙ্গে আমাদের কথা হচ্ছিল। প্রদীপ্ত দা যেটা বলছেন যে থ্রেট বা যে সতর্কতা ইতিমধ্যেই নেপালের জন্য ফের একবার এসছে হরপা বানের, সেটা আরও ভয়াবহ হতে পারে। তার কারণ ইতিমধ্যেই একটা বান বয়ে গেছে, সেখানে জমির যে নাব্যতা সেটা কমে গেছে এবং তারপর যদি আবার আসে সেটা আরও উচ্চতায় তৈরি হবে এবং সেটা আরও ভয়াবহ হবে। আগে থেকে মানুষজন সরিয়ে নিলে হয়তো প্রাণের হানি কম হবে, কিন্তু সম্পত্তি ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এই আশঙ্কায় এখন কিন্তু নেপাল তার দিন কাটাচ্ছে। একেবারে তাই। ধন্যবাদ ভাস্কর সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের এডিটর ভাস্কর দত্ত। এবং এই মুহূর্তের সার্বিক যে পরিস্থিতি, অর্থাৎ আবারও যদি হরপা বান আসে সেক্ষেত্রে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে এবং আগে থেকেই যার ফলে অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে।